আমান। তো প্রথমে আমরা কালকে যেরকম পড়েছি রনচাম ক্যাথিড্রাল এর আগের চ্যাপ্টারে কন্টেম্পোরারি, এটা ব্রুটালিজমের অ্যানাদার এক্সাম্পল। সেটা হচ্ছে মেসেনজিওল। অ্যাকচুয়ালি দিস ইজ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিংটাকেও একটা ব্রুটালিজমের এক্সাম্পলস হিসাবে কিন্তু ইউজ করা হয়েছে। এদের আর্কিটেক্ট হচ্ছে লি কর্বুশিয়ার। এটা বিল্ড হয় হচ্ছে 1954 থেকে 1956 প্যারিসে, হুম, ফ্রান্স আর কি। ইন্ট্রোডাকশন। প্রথমে Henri Giol and built for his son Michael. First design the houses was made in 1937. The new approach was presented but was between 1954 and 56 they were built, making one of the most important building of the post-war period by Corbusier, which is turn break in the entire series of wide villas design in 1920. এখানে একটু রেফারেন্সে চলে যাব। তোমরা একদম 1920-তে ভিলা স্যাভয় পসি বিল্ডিংটা মনে আছে? কার্বুশিয়ারের তৈরি করা। সেখানে দেখে থাকবে যে একটা স্কোয়ার বিল্ডিং ব্লক এবং নিচে কতগুলো পাইলোটিস ছিল, যেখানে আমি কার্বুশিয়ারের 5 প্রিন্সিপালস অফ আর্কিটেকচার এক্সপ্লেন করেছিলাম। 5টা প্রিন্সিপালস আছে আর্কিটেকচারের, যেটা কর্বুশিয়ার মানে তৈরি করেছিলেন। সেটা হচ্ছে প্রথমে একটা বিল্ডিং কে এমন ভাবে ডিজাইন করা হবে লাইক আ ফ্লোট, মানে বিল্ডিংটা ভাসছে গ্রাউন্ডের ওপরে। তাহলে আমার নিচের পুরো গ্রাউন্ডটাকে ফ্রি করে অনলি কলাম বা পায়ার থাকবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, এর আমরা সব থেকে বড় অ্যাপ্লিকেশন দেখি আজকালকার দিনে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অ্যান্ড দিস অ্যাপার্টমেন্ট বিল্ডিং কনসেপ্ট যেটা আছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং কনসেপ্ট, সেটা ডেরাইভ করা হয় কিন্তু কর্বুশিয়ারের এই ফ্রি পাইলেটিস কনসেপ্ট থেকে। তো 5 পয়েন্টস অফ আর্কিটেকচার আমি আবার মনে করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ফ্রি অফ গ্রাউন্ড, যেখানে আমরা পার্কিং অনায়াসে করতে পারছি। বিল্ডিংটা লাইক এ ফ্লোট ভেসে থাকছে, সেরকম ভাবে তোমাকে করতে হবে ডিজাইন। তার মানে সেটাকে তুলে দিতে হবে, নিচে কোনো সাব কনস্ট্রাকশন চলবে না। নাম্বার 2 হচ্ছে কোড ডিজাইন। ভিলা সাগার পসিতে মাঝখানে ওপরের দিকে ফার্স্ট ফ্লোরে ভেতরটা পুরো একটা কোর্টিয়ার্ড ফর্ম করা ছিল, তার চারিদিকে কতগুলো রুম ছিল, একটা পুল ছিল। নাম্বার 3, ওয়াটার বডি। ফ্রি ওয়াটার বডি যদি কাছাকাছি তৈরি করা যায়, তাহলে ওয়াটার বডির একটা যে কুল এফেক্ট, সেটা কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে গিয়ে পড়ে। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়াটার বডি কনসেপ্টটা উনি এনেছিলেন ফর দ্য ক্লাইমেটিক কনসিডারেশন করে। কারণ ক্লাইমেটিক যেই স্টেট বা যেই মেশিন গুলোতে হট অ্যান্ড হিউমিড রিজিয়নে আছে, সেই সব জায়গাগুলোতে তো অবভিয়াসলি একটু হট ক্লাইমেট আমরা দেখতে পাই। সেইখানে কিন্তু তোমার এই টাইপ অফ বিল্ডিং ডিজাইন উনি তৈরি করেছিলেন। নাম্বার 5 হচ্ছে রুফ গার্ডেন, ছাদে বাগান বানানো। রুফ গার্ডেন কনসেপ্টও কিন্তু এখান থেকেই আসে। বিকজ অফ দ্যাট, যদি আমরা এটা চিন্তা করি যে আমাদের বিল্ডিংটা খুব একটা ছোট সাইটের মধ্যে ডিজাইন করা হয়েছে, সেখানে আমাদের গার্ডেনিং এর কোনো জায়গাই নেই বা গার্ডেন করার কোনো জায়গাই নেই, এরকম তো হয়। তো সেখানে প্রচুর লোকজন আছে, আমাদের শখ হলে একটু গার্ডেন করার, সেই জন্য আমরা ছাদ বাগান বা রুফ গার্ডেন কনসেপ্টে চলে যাব। এবং এটাও কিন্তু ওনার চিন্তাধারা বা ওনার ইন্ট্রোডাকশন। এর মধ্যে নাম্বার 3 and 4 কোর্টিয়ার ডিজাইন অ্যান্ড নাম্বার 4 হচ্ছে পুল কনসেপ্ট বা ওয়াটার বডি ক্রিয়েট করা। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কন্টেন্টে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেবল হয়েছে। তোমরা যদি ভেবে একটু ভাবো, আমাদের এনশিয়ান সিভিলাইজেশন যেমন বৈদিক আর্কিটেকচার, আমরা মোট টাইপের পড়েছি তো, যে একটা পরীক্ষা থাকবে, তার মাঝখানে অনেকগুলো মোট করে করে ছোট ছোট ক্লাস্টার্স অফ বিল্ডিং তৈরি হবে। তো সেখানে একটা কোড বা বাস্তুশাস্ত্র অনুযায়ী
একটা ব্রহ্মা, আমরা মনে করি যে আমাদের বিল্ডিং এর মাঝখানে ব্রহ্মা বসে আছে, তাহলে ব্রহ্মার যদি হাত পা মানে চারটে ছড়ানো থাকে, তাহলে আমরা মেইন বডি যেটা সেটা কোর্ট এবং আমরা ওয়াটার বডি হিসাবে ধরবো, তার চারপাশ থেকে ঘর থাকবে। ঠিক এর পরবর্তী অ্যাপ্লিকেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি গুম্ফা, হাতি গুম্ফা, রানী গুম্ফা, এগুলো মাঝখানে খোলা, চারিদিকে রুম, চৈতা বিহারাতেও আমরা দেখেছি। তো এনশিয়েন্ট ইন্ডিয়ান সিভিলাইজেশন কিন্তু আমাদের প্রুফ করেছে এই কনসেপ্টটা, এবং উনি কিন্তু এইগুলোকে পড়েই তবেই উনি এই জায়গায় উপনীত হয়েছেন যে এই পাঁচটা প্রিন্সিপাল যে হবে, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড, যে যেখানে যেরকম সেখানে সেই জিনিসটা অ্যাপ্লিকেশন করতে হবে। আর সব থেকে বড় যেটা আমরা পেয়েছি ওনার, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও, যেটা তোমরা এখন অ্যানথ্রোমরফিক ডেটা হিসাবে পড়েছো বা পড়ো, বা আমি সেকেন্ড ইয়ারে তোমাদের পড়িয়েছিলাম যে হাত দুটো স্ট্রেচ হলে কতটা জায়গা লাগতে পারে, হাত উপরে উঠলে কতটা জায়গা লাগতে পারে, একটা মানুষের হোল বডি সেকশন করে মেজারমেন্ট নিয়ে সেই রকম ভাবে জায়গা ছেড়ে আমাদের ফার্নিচার লেআউট করতে হবে। তা এতগুলো আমাদের আমাদের প্রিন্সিপালস থেকে এতগুলো কন্ট্রিবিউশন কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইজ ওনার করা। এবং উনি এটা যে শুধুমাত্র রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বলছি না, উনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং কনসেপ্টটা এসেছেন পোস্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যেখানে আমাদের দেখা গেছে আমাদের প্রচুর পরিমাণে পপুলেশন বাড়তে শুরু করেছে, গ্রাম থেকে লোক শহরে চলে এসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেখানে জব খুঁজেছে, পপুলেশন বেড়েছে, সো দ্যাট সেই এত পপুলেশনকে আমরা কোথায় সেটেলমেন্ট দেবো, তখন উনি অ্যাপার্টমেন্ট কনসেপ্টে চলে এলেন এবং এই অ্যাপার্টমেন্ট একটা ডিজাইন করেছিলেন। সেটারও তোমরা পড়বে, এক্সাম্পলস পরে আমি পড়াবো। কর্বুশিয়ারের অনেকগুলো ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক কনসেপ্ট আমাদের কিন্তু কন্টেম্পোরারি জুড়ে আছে। আমাদের সব থেকে বড় যেটা ইন্ডিয়াতে ওনাকে আনা হয়েছিল আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, জওয়াহরলাল নেহেরু এনেছিলেন টাউন প্ল্যানিং, নট অনলি রেসিডেন্সিয়াল বা হিউম্যান সেটেলমেন্ট, টাউন প্ল্যানিং এও কিন্তু উনি খুব খুব এক্সপার্ট ছিলেন। মানে এতগুলো লোককে সেটেলমেন্ট দেওয়ার জন্য আমার একটা টাউন তৈরি করা, সেখানে রেসিডেন্সিয়াল ছাড়াও অ্যালাইড আর কি কি স্ট্রাকচার হতে পারে ওই অতগুলো লোককে ও পারপাসকে সার্ভ করার জন্য, পুরো কমিউনিটি ডেভেলপমেন্ট। এরপরে ইন্ডিয়া শিখতে শুরু করলো যে সিটি প্ল্যানিং কাকে বলে, ইন্ডিয়ান আর্কিটেক্টরা আস্তে আস্তে এগিয়ে এলো। তার আগে তো আর্কিটেকচার বা স্থাপত্য বিষয়টাকে মানুষ কিন্তু বৈদিক কালচারে গিয়ে আটকে রেখেছিল। কিন্তু আমাদের ইন্ডিয়ান হেরিটেজ কিন্তু বলে ইন্ডিয়া ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ফর দেয়ার কালচার, রিচেস্ট কান্ট্রি, কারণ আমাদের হিন্দু টেম্পল, আমাদের জৈন আর্কিটেকচার, আমাদের বুদ্ধিস্ট আর্কিটেকচার, এতগুলো রিলিজিয়ন, এতগুলো স্কাল্পচার এলিমেন্ট, এতগুলো আর্কিটেকচারাল এলিমেন্টস, এতগুলো এক্সাম্পলস আমাদের এখানে আছে। সুতরাং অন্যান্য দেশের থেকেও আমাদের কিন্তু রিলিজিয়নটাকে বেস করে প্রচুর পরিমাণে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হয়েছে। এবং বাস্তুশাস্ত্র, তোমরা সবাই জানো বাস্তুশাস্ত্র মোস্ট ইম্পর্টেন্ট থিং। কর্বেশিয়ার কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসে বাস্তুশাস্ত্রও মেনটেন করেছেন। বাস্তুকে নিয়ে আমাদের যে হেরিটেজ, ওয়ার্ক হেরিটেজটা যেটা আমাদের কালচার, সেই বাস্তুটাকে নিয়েও উনি কাজ করে গেছেন। এবং হয়তো ওনার জীবিত কালে সেটা উনি শেষ করতে পারেননি, উনি তার আগে ফ্রান্সে ফিরে গিয়েছিলেন এবং তারপরে এটা কমপ্লিট হয় এখানে, তারপর উনি মারা যান। উনি হয়তো দেখতে পাননি, কিন্তু আমরা এখন বুঝি যে সেপ্ট ইউনিভার্সিটি, চন্ডীগড় ইউনিভার্সিটি, যেখানে আর্কিটেকচার পড়ানো হয়, এটা ফার্স্ট কার্বিশিয়ার তৈরি করা সেপ্ট ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু অনেকগুলো পোর্শন আছে যেগুলো আমাদের আননোন। আমরা হয়তো ভাবি এতদিন ধরে যে ওয়ার্ল্ড হেরিটেজটাকে পড়েছি, সেটা আর্কিটেকচারাল বিল্ডিং হিসাবে ধরে না, যেটা হিস্ট্রি পড়ানো হচ্ছে, হিস্ট্রি অফ আর্কিটেকচার, কিন্তু ওটাও কিন্তু প্রচুর আর্কিটেকচারাল রিচেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, যেমন রোম পড়ছি, গ্রিস পড়ছি, এরপর আমরা ফাইনালাইজেশন মডার্ন পার্টে ফিরে আসি। কিন্তু ওই মাঝের যে গ্যাপটা, তখন কিন্তু আমাদের এইখানে ভিক্টোরিয়ান আর্কিটেকচারটা ইংরেজরা, তোমরা সবাই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর পর্তুগিজ ইংল্যান্ডের যে ভিক্টোরিয়ান আর্কিটেকচার কালচারটা কিন্তু তখন এখানে অ্যাপ্লাইড হয়েছিল।
মাঝের ফেসটা কিন্তু আমাদের অ্যাডপ্টেড, একদম বৈদিক, কি যেন মৌর্য মৌর্য ডাইনাস্টির পর, ঠিক আছে, হিন্দু ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর বাকি যে জায়গাটুকু তোমরা পাচ্ছ পুরোটাই কিন্তু মাঝেরটা অ্যাডপ্টেড আর্কিটেকচার। যত এখন কলকাতায় পাও, যেমন টাউন হল, ক্যালকাটা টাউন হল, রাইটার্স বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সবই অ্যাডপ্টেড। ওখানকার আর্কিটেকচার গুলোকে এনে এনে এখানে বসানো হয়েছে। ইন্ডিয়ার কি কোনো রিফ্লেকশন ওখানে আমরা পাই? আমরা কিন্তু তার পরবর্তী জায়গা থেকে, ইন্ডিপেন্ডেন্সের পর থেকে ইন্ডিয়া কিন্তু আবার রিভাইভাল, রিবার্থ নিল নিজের হেরিটেজ, নিজের কালচারটাকে। আর তার পায়োনিয়ার কে? তার পায়োনিয়ার হচ্ছে লি কর্বুসিয়ার, যিনি ইন্ডিয়াকে দেখালেন যে তোমাদের হেরিটেজ, তোমাদের কালচার এখনো জীবিত আছে, সেটাকে নিয়ে তোমরা কাজ করো। এবং তোমরা এটা জানলে খুশি হবে, নাওএডেজ দ্য ইয়াং জেনারেশনস অফ আর্কিটেক্ট, যেমন উত্তম জৈন আছে, তারপরে অরণ্য টাউনশিপ যারা তৈরি করছেন, রাজ রিভাল, এরা কিন্তু সম্পূর্ণরূপে ইন্ডিয়ান কালচারের উপরেই কাজ করে এবং বাস্তুশাস্ত্রকে ভীষণ মেনটেন করে কাজ করছেন। তার সাথেও এখন আজকে যেরকম একটা স্লট ছিল গ্রিন আর্কিটেকচারের ওপর, সাস্টেনেবল অ্যান্ড গ্রিন আর্কিটেকচারে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসাবে এটা তৈরি হয়েছে। আজকে আইআই এর একটা চ্যাপ্টার ছিল, আমি কিছুক্ষণ ছিলাম ওখানে, ক্লাসের জন্য চলে আসতে হলো, বেরিয়ে যেতে হলো। তো আমি দেখছিলাম যে কি সুন্দর তারা এসে ডেমনস্ট্রেট করছে যে আমাদের ট্র্যাডিশনাল ফর্মকে আমরা ফিরিয়ে আনবো, কিভাবে আমরা ট্র্যাডিশনাল ফর্ম গুলোতে যাব। তো আজকে এই যে তোমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংটা পড়ছো, এটা যখন পড়াবে তখন অ্যাপ্রোচটা কিন্তু এমন ভাবে তৈরি হয়েছে যে সেই সময় ব্রুটালিজমটাকে মেনটেন করে কিভাবে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ অ্যাপ্লাই করতে পারি। এর আগেরটা তোমরা পড়েছিলে চার্চ বিল্ডিং, রঞ্চাম ক্যাথিড্রাল ইজ আ চার্চ বিল্ডিং, বাট ইট ওয়াজ আ, তোমার বলতে বলা যায় হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর উপর ওনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবং এটা এন্টায়ার সিরিজটাকে ব্রেক করেছিল, যে আমাদের একটা তোমার আর্ট অ্যান্ড ক্রাফট মুভমেন্টে যে ছোট ছোট বিল্ডিং গুলো তৈরি হচ্ছিল, সেই সিরিজটাকে ব্রেক করে গিয়ে ও পুরো নিজের যেটা করেছিল অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ভিলা সাভায় পসি, যে ফ্রি পাইলটিস বা কলমের ওপর দাঁড়িয়ে থাকবে একটা ব্লক বা মাসিং, সেটাকেও ব্রেক করে নিয়ে গিয়ে এটা নতুন একটা ডিজাইনও স্ট্যাবলিশড করলো। দেখো, 1966 Mansion Jal have been protected by the French government as the historic monument। মানে এর পরে কিন্তু সেরকম বিল্ডিং গুলোকে আমরা রেসিডেন্সিয়ালে দেখতে পাইনি, কিন্তু আবার হয়েছে, আবার মডার্ন আর্কিটেকচার বা ইন্টারভেন্স যেটাকে আমরা বলি, সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই কম্পোজিশনস গুলো। লোকেশন হচ্ছে এটা আহ, আহ, তোমার প্যারিসে, অ্যান্ড লেস দেন দ্য মাইল ফ্রম দ্য ক্যাম্পাস আইসেস নিয়ার দ্য পার্ক অফ সেন্ট জেমস, ঠিক আছে। দ্য সাইট ইজ লোকেটেড উইদিন দ্য ট্রাপিজয়েডাল ব্লক ডিভাইডেড ইন্টু স্মলার রেক্টাঙ্গুলার প্লট হুজ ফ্রন্ট ওভারলুক অ্যান্ড সারাউন্ডিং দ্য স্ট্রিট। মানে এমন ভাবে প্লটটা আছে তোমার রাস্তা দেখা যাবে, ছোট ছোট প্লটে আর কি বিভক্ত। At the time of construction, Mason Joel, it was the neighborhood, two detached houses with garden that separated from each other while the street. But over the time, these features have been replaced by larger building and different configuration. মানে যখন এটা তৈরি হচ্ছিল, বাইরে আদার্স যে নেবার বিল্ডিং গুলো ছিল, নেবারহুড বিল্ডিং গুলো ছিল, তার থেকে সম্পূর্ণ আলাদা। এবং গার্ডেন গুলো, যেখানে রুফ গার্ডেন তোমরা এখানে ছবিটায় দেখতে পাবে, রুফ গার্ডেন বা টেরেস গার্ডেন, এগুলো কিন্তু পাশের যে হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদাভাবেই নিজেকে রিপ্লেস করেছিল এবং ডিফারেন্ট কনফিগারেশন ছিল। নাও আমি ডেসক্রিপশন করব, তার আগে একটু ছবিটা দেখে নাও। এটা হচ্ছে টোটাল বিল্ডিং, একটা ওয়ান সাইড ভিউ আছে। এটা দেখো গার্ডেন আছে, টেরেস গার্ডেন তো ওপরে আছেই, এটা লন বা গার্ডেন আছে সামনে, ঠিক আছে। দেখো, লি কার্বুশিয়ার আর ফ্ল্যাঙ্ক রয়েডের মধ্যে একটাই তফাৎ, ফ্ল্যাঙ্ক রয়েড রাইট কিন্তু স্ট্রাকচার নিয়ে
প্রচন্ড এক্সপেরিমেন্ট করেছেন এবং প্রচুর ক্যান্টিলিভার, বড় বড় রবি হাউস শিকাগোতে দেখেছো, সেটাও রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিন্তু কতটা ক্যান্টিলিভার প্রজেকশন করেছেন। তারপরে ফলিং ওয়াটারের মানে তো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ওনার, যে কি করে উনি ওরকম জায়গায় ওটা করলেন, মানে একটা ওনার কাজগুলো দেখলে একটা মিস্টেরিয়াস মনে হয় যে কি করে হলো। কিন্তু উনি লি কর্বুশিয়ার কিন্তু এমন ভাবে কাজ করেছেন, প্রত্যেকে বোঝা যায় যে কতটা লিমিটেশনের মধ্যে উনি করতে পারেন, কিন্তু সেটা কতটা মানে অসামান্য হতে পারে। এখানে দেখো প্রত্যেকটা ফ্লোর ফ্লোর বিম গুলোকেই উনি প্রজেকশন করেছেন অ্যাজ এ মাস, ঠিক আছে। ওপরে আর্চ করেছেন, ডোর, এখানে একটা বারান্দা টাইপের ক্যান্টিলিভার করেছেন সামনে। এবং উইন্ডো গুলো দেখো স্পেশাল কাইন্ড অফ উইন্ডো, কিছু ফিক্স কিছু ওপেনেবল আছে। ছাজা এক্সটার্নালি কোনো ছাজা উনি ক্রিয়েট করেননি, মাসিংটাকে এমন ভাবে করেছেন ওটাই ছাজার কাজ করছে। এবং অরিজিনাল যে ব্রিক কনস্ট্রাকশন সেটাকে উনি সেভাবেই রেখেছেন, ফেসেস গুলোকে শুধু জয়েন্ট গুলোকে উনি হোয়াইটিং করে দিয়েছেন। এবং ব্লক উইন্ডো করা কিন্তু কর্বুশিয়ারের একটা আলাদা টাচ আপ বলতে পারবো, স্টাইল, যেভাবে উনি বিল্ডিংটাকে ওনার জিওমেট্রি অনুযায়ী টাচ করতে পারেন। নেক্সট যেটা ওনার রুফ গার্ডেন, যেটা বা টেরাস গার্ডেন, ওনার আলাদা একটা থাম রুল ছিল সেটা তৈরি করা। দেখো, the size gives them striking sculptural presence and the unusual material used to the exterior, poured concrete and brick unpainted, rustic deliberately give the rough appearances. বুঝতে পেরেছো, মানে বাইরের যে কংক্রিটটা আছে যেটা ইউজ করা হচ্ছে সেটা রাফ, এবং ব্রিকের যেটা সেটাও আনপেইন্টেড। The facade industrial brick open meetings which highlighted and window a different size are traversed horizontally by band of the concrete. এই যে বিভিন্ন সাইজের উইন্ডো, সেগুলো যে কংক্রিটের যে হরাইজন্টাল ব্যান্ড গুলো আছে তার সঙ্গে কম্পোজিশনস করেই কিন্তু তৈরি করা, ঠিক আছে। লাস্ট কেসেস এ অ্যান্ড বি ওয়্যার দ্য ডিজাইন টু দ্য বিল সেপারেট। এখানে দুটো ব্লক আছে বলে দিই, একটা এ ব্লক, পেছন দিকে আর একটা ব্লক আছে বি ব্লক, এবং built separately আলাদা আলাদা, sharing a lot of 1,000 square feet and joining the cellar, which houses are parking space, also share a concrete terrace located in the garden and system of central heating. ও, যেখানে তোমার গাছটা রয়েছে, গাছটা থাকলে কি হয়, হিটটা কিন্তু অতটা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। এবং গার্ডেন সিস্টেমের আর একটা বড় হচ্ছে তুমি ফ্রেশ এয়ারটা পাবে। and expressions of the style of brutal and based of the principle of modular, যেটা বলছিলাম এক্সপ্রেশন মানে এই যে সাইড গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা আনকোর্স কোর্স ব্রিক বা রাফ স্টোন দিয়ে ফেসারটাকে তৈরি করা, এটা কিন্তু ব্রুটালিজমকে ক্যারি করছে। আর পুরো বিল্ডিংটাকে দেখে মনে হচ্ছে একটা মডিউলার স্ট্রাকচার, একটা রেক্টাঙ্গেল উঠে যাচ্ছে তার উপর একটা ছোট রেক্টাঙ্গেল বসে আছে। পেছনে যে গ্রুপ বি ব্লকটা সেটাও ওই রকম ভাবেই বানানো, ওটা সার্ভেন্ট ব্লক ওদের, ওটা ইম্পর্টেন্ট নয় বলে ওটা আমি এখানে হাইলাইটার করিনি। The facade of the house A facing the street hide and house B different orientation, যেটা বলছিলাম। The two houses about 250 square meter, আগেটা 1000 স্কয়ার ছিল আর এটা 250 স্কয়ার মিটার, each were designed so that two family could live comfortably the in the three plant each, দুটো ফ্যামিলি এখানে আরামে থাকতে পারে। The building are carefully placed in the ground forming the right angle to each other with strategic setback from the all property line except one on the south side, one of the houses adjacent to the wall of the adjacent building, মানে এটা তুমি যেরকম দেখছো এর সঙ্গে রাইট অ্যাঙ্গেলে আর একটা বিল্ডিং ও আছে এবং একটা কমন ওয়াল আছে যেটা ওই ওয়ালের সঙ্গে শেয়ার করে রাখা আছে, ঠিক আছে। The result of the placement is a sequence of open spaces more and more private. এর রেজাল্টে এটাই, মানে এইভাবে যখন রাইট অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে তাহলে পাশের বিল্ডিং গুলোও কিন্তু ভেতরে কি হচ্ছে কেউ দেখতে পাবে না, ভেতরে একটা ইনার কোর্টইয়ার্ড ফর্ম করে যাচ্ছে। এইটা হচ্ছে সেকেন্ড বিল্ডিংটা, যে গ্রুপ বি যে বিল্ডিংটা বলছিলাম এটা জয়েন হয়েছে এ বিল্ডিং এর সঙ্গে এইভাবে। ফলে এখানে
একটা ইনার কোট তৈরি হয়েছে, গ্রিনারি কোট। এই যে এইটা, এই দেখো এটার সঙ্গে এইটা রাইট অ্যাঙ্গেলে ফেস করে আছে পেছনের দিকে। তাহলে এটা পেছনে যে বিল্ডিং গুলো সেটা কিন্তু এই বিল্ডিংটাকে দেখতে পাচ্ছে না। ভেতরে একটা ইনার কোর্ট বা মাঠ যেটা আমরা বলি, গ্রিনারি তৈরি করেছে। The location chosen, the trees as well as for the window for house offering the private between two houses and adjacent building is hidden, যেটা বলছিলাম ওই বিল্ডিংটা হিডেন হয়ে যাচ্ছে। স্পেস কি? From the street, narrow road lead to the common courtyard, which is access housing. এখানে একটা common courtyard হিসাবেই এখানে ঢুকবে, এবং living area 252 square meter of each houses and terrace occupied 63 and 70 square meter. হাউস গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে? হল, টয়লেট, কিচেন উইথ ডাইনিং এরিয়া অ্যান্ড লিভিং রুম অ্যান্ড লাইব্রেরি। ফার্স্ট ফ্লোরেও একটা হল আছে, জেনারেল হল, টয়লেট, 2 বেডরুম, বাথরুম, 2 টয়লেট, চ্যাপেল অ্যান্ড ব্যালকনি। এখানে চ্যাপেল কথাটার মানেটা তোমাকে বুঝতে হবে। চ্যাপেলটা আমরা ফর্মাল প্ল্যানিং এ ব্যবহার করি না। চ্যাপেল মানে হচ্ছে ধরো যেখানে প্রার্থনা করা হয় সেই জায়গাটাকে চ্যাপেল বা চার্চ পোর্শন বলে। মানে আমাদের যেরকম মন্দির বা পূজা রুম, ওদের এরকম চ্যাপেল রুম আছে। সেকেন্ড ফ্লোর 2 বেডরুম, 2 বাথরুম অ্যান্ড সারাউন্ডিং বাই টেরাসেস। হাউস বি তে কি আছে? গ্রাউন্ড ফ্লোরে হল, টয়লেট, কিচেন উইথ ডাইনিং এরিয়া, লিভিং রুম, লাইব্রেরি। 4 বেডরুম ফার্স্ট ফ্লোরে, 1 বাথরুম and 3 toilet আর balcony। তো এটা অবধি আমরা দেখেছি। এবার স্পেশাল যেটুকু আছে আমরা পরের ক্লাসে আর কি এটুকু বাকিটুকু আমি তোমাকে স্ট্রাকচার অবধি, রুফিং অবধি করিয়ে মেটেরিয়াল দিয়ে শেষ করে দেবো। ঠিক আছে, এই অবধি আমাদের আজকের টুকু থাক, যে দুটো বিল্ডিং এর কোথায় কি আছে, কতটা এরিয়া আছে, কোথায় লোকেশন আছে, খুব ভালোভাবে পড়বে। ওকে, আর আজকে এই অবধি থাকলো।